বিশ্বজুড়ে পিএসজির উত্থান, রিয়াল মাদ্রিদের অধঃপতন বা ভেতরগত কোন্দল দিনকে দিন যেভাবে বেড়ে চলছে তাতে করে বলাই যায় যে একজন হলেন নায়ক আর একজন হচ্ছেন খলনায়ক। এই নায়ক খলনায়কের গল্পের মাঝখানে একটা বিষয় ভালো করে বলে নিতে চাই। যারা মনে করেন যে অমুকের সমালোচনা করা যাবে না, তমুকের সমালোচনা করা যাবে, বা আপনাদের থেকে অনুমতি নিয়ে যদি সমালোচনা করতে হয় তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য নয়। তার কারণ অনেক তিতা কথা হবে, যা হজম করতে কষ্ট হবে। দয়া করে এখনই বিদায় নিতে পারেন। প্রথমে পিএসজির উত্থানের গল্প দিয়ে শুরু করে একেবারে পার্ট বাই পার্ট রিয়াল মাদ্রিদের অধঃপতনের মূল যে কারণ এবং পরিবর্তনের জন্য কি কি প্রয়োজন সব কিছু একদম খুঁটিনাটি আলোচনা করব। প্রত্যেকটা পার্ট ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি আগেও একবার মেনশন করেছিলাম যে লুইস হেনরিকের সাথে আরও একজন ব্যক্তি আছেন, সেটা হচ্ছে লুইস ক্যাম্পোস, যিনি পিএসজির এই রূপকথার গল্পের নায়ক। পর্দার আড়ালে আপনি তাকে অন্যরকম প্রভাব খাটাতে দেখবেন এবং যেই প্রভাবের কারণে আজকের পিএসজি এইভাবে পরিণত হয়েছে, বিশ্ব ফুটবল শাসনের একটা বার্তা দিয়ে রেখেছে। লুইস ক্যাম্পোস পিএসজিতে যুক্ত হবার আগে যেই পিএসজিকে আসলে গোটা বিশ্ব দেখেছিল, মেসি, নেইমার, কিলিয়ান এমবাপে, ডোনারুমা, এই যে ফ্রন্ট লাইন এবং গোলকিপার, বিশ্বমানের নন্দিত খেলোয়াড়দেরকে নিয়ে যে গঠিত পিএসজি, সেই পিএসজি ফল্ট করলো, সেই পিএসজি সফলতা পেল না। তার মানে এই জিনিসটাই সত্য, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। তাহলে কিভাবে করা যায়? এলেন লুইস ক্যাম্পোস, এসে একটা জিনিস সবার আগে পরিবর্তন করে দিলেন যে একটা দল গড়তে হবে, স্টার প্লেয়ার তৈরি করা নয়। একটা দল গড়তে হলে একদম স্ট্রাকচারাল পরিবর্তন খুব ভালোভাবে প্রয়োজন। তিনি এসে ভিতিনহা, ফ্যাবিয়ান রুইজ এবং কার্লোস সোলের এই তিনটা সাইনিং করালেন। একই সাথে ডোনারুমার মতন প্লেয়ারদেরকে ছেড়ে দেওয়ার চিন্তা করলেন। এখন এই ছেড়ে দেওয়ার কথাটা কখন আসে? তখনই আসে যখন ক্লাবের চেয়ে একজন প্লেয়ারের মানে চাহিদা অথবা নিজের ব্যক্তিগত অবস্থানটা বড় হয়ে দাঁড়ায়। কিলিয়ান এমবাপেকে ছেড়ে দিলেন, যদিও পিএসজি রাখতে চেয়েছিল, পারেনি। পরবর্তীতে কিলিয়ান এমবাপে চলে গেলেন। তারপরে ডোনারুমাকে পর্যন্ত পিএসজি ধরে রাখে নাই, সে বেশি বেতন দাবি করেছিল। এই যে কারণগুলো আস্তে আস্তে পিএসজি 2-3টা মৌসুম পরে যেই একটা রিদম দেখাচ্ছে, সেই রিদমের গোড়ায় হচ্ছে লুইস ক্যাম্পোস এবং লুইস এনরিকে। এই দুইজনের সমন্বয়ে পিএসজি এখন এতটা ব্যালেন্স যে আপনি এই পিএসজিকে হারাতে হলে আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এখন এই পরিবর্তনের গল্পটা একদিকে পিএসজি, প্যারিস একেবারে আনন্দে টইটুম্বুর, বিকল্প চিত্র যখন রিয়াল মাদ্রিদের মতন একটা ক্লাবে ফুটে ওঠে, তখন আপনি হয়তো বা মনে মনে বলতে পারেন যে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল কুফা হচ্ছে কিলিয়ান এমবাপে, যে কারণে রিয়াল মাদ্রিদের এই ভরাডুবি। দয়া করে এইসব বস্তা পচা কারণগুলো বাদ দিয়া একটু ফুটবলীয় চিন্তাভাবনা আপনার মাথার ভেতরে ঢোকানো দরকার। কেন এই কথাগুলো বললাম? আপনি একজন কিলিয়ান এমবাপেকে দায় দিতে পারেন না যেখানে ম্যানেজমেন্ট একটার পর একটা ফল্ট করে যাচ্ছে। আপনি শুধুমাত্র একজন প্লেয়ারের উপরে দায়টা চাপিয়ে দিতে পারেন না যে সে থাকলে আমি ভালো পারফর্ম করবো আর সে থাকলে আমি ভালো পারফর্ম করতে পারবো না। বরং একটা জিনিস মনে রাখতে হবে, আপনি একজন ভিনিসিয়াস জুনিয়র সমর্থক হওয়ার পরেও যখন এই কথাটা বলেন যে কিলিয়ান এমবাপে না থাকলে ভিনিসিয়াস পারফর্ম করতে পারে, রিয়াল মাদ্রিদ ভালো রেজাল্ট করে, দিস ইজ নট রাইট ভাই। এইটা আপনি কখনোই বলতে পারেন না আপনার মনের মধ্যে যদি থাকে। আর যদি আপনি বলেনও, তবু আপনার একটু সংশোধন হওয়া উচিত। ভালো প্লেয়ার কাকে বলবেন? যে সর্বসম্মতিক্রমে সবার কাছে গ্রহণযোগ্যতার পাশাপাশি নিজেকে সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে যে কোনো কোচের আন্ডারে, আপনি তাকে একজন ভালো প্লেয়ার বলতে পারেন। আপনি এর মানে বুঝছেন না যে আমি ভিনিসিয়াসকে খারাপ বলছি। মানেটা হলো যে কিলিয়ান এমবাপেকে এই মুহূর্তে আপনি বেরও করে দিতে পারবেন না। তাহলে তার মানে কি এই যে আপনি দায়িত্ব নেবেন না? বিষয়টা কিন্তু সেরকম না, বরং দুজনকে একসাথে মানিয়ে নিয়ে কিভাবে সামনের দিকে আগানো যায় সেই পরিকল্পনাটা করা দরকার ছিল। এখন পরিকল্পনাটা কে করে? কোচ করে নিশ্চয়ই। এখন কোচকে নিয়ে এই মুহূর্তে যেই মানে ব্যাপারগুলো ঘটছে রিয়াল মাদ্রিদে, সেটা তো আসলে দুঃখের সীমারেখা খুঁজে পাওয়া মুশকিল। তার কারণ আপনি জাভি আলোনসোকে আনলেন, তাকে পরিপূর্ণ ফ্রিডম দিলেন না। এই যুগে, বর্তমান স্মার্ট ফুটবলের এই যুগে এসে আপনি যদি একজন কোচকে সেইভাবে ফ্রিডম না দেন, সে আপনাকে ভালো ফলাফল এনে দিতে পারবে কি না, এটা অনেক বড় একটা প্রশ্ন। মানে উদাহরণটা যখনই আপনি দেখতে চাইবেন তখন লুইস এনরিকের দিকে তাকাবেন এবং একই সাথে রিয়াল মাদ্রিদের কোচিংয়ের দিকে তাকাবেন। রিয়াল মাদ্রিদ আসলে কি চায়? কোচ চায় নাকি ম্যানেজার চায়? রিয়াল মাদ্রিদ কোচ চায়, একটা মোমের পুতুল চায়, আমরা তোমাকে যা দেব তুমি তাই দিয়েই হচ্ছে করে নিয়ে আসবা, আমাদেরকে রেজাল্ট এনে দিবা। ভাই, ব্যবসায়িক পলিসি সব জায়গায় চলে না, এটা আপনাকে মানতে হবে। কোচের বিষয়টা যখন আসছে তখন হোসে মরিনহোর কথাটা একটু মনে করিয়ে দিতে চাই যে হোসে মরিনহো যখন রিয়াল মাদ্রিদে আসবেন এরকম একটা গুঞ্জন, তিনি অলরেডি মাদ্রিদ ম্যানেজমেন্টকে কয়েকটা শর্ত দিয়ে রেখেছেন, বেশ কয়েকটা শর্ত দিয়েছেন। তার ভেতরে 2-3টা শর্তের কথা বলি। 1 নাম্বার,
পুরো ড্রেসিং রুমের কন্ট্রোল আমাকে দিতে হবে, আদারওয়াইজ আই এম নট অ্যাকসেপ্ট ইউর অফার। এই যে ব্যাপারগুলো রয়েছে, এই ব্যাপারটাকে আসলে কি আপনি মেনে নিতে পারবেন, বা আপনার কি মনে হয় যে পেরেজ সেটা মেনে নেবে? যদি মেনে না নেয় তাহলে এই পেরেজই হবে রিয়াল মাদ্রিদের উত্থানের গল্পের যেমন সাক্ষী, একই সাথে রিয়াল মাদ্রিদের অধপতনের মূল খলনায়ক। ভালো করে পয়েন্টগুলো মনে রাখবেন এবং আমার এই কথাগুলো তিতা হইলেও একটু মনে রাখার চেষ্টা করেন, হিসাব অনুযায়ী সময় মতন মিলিয়ে নিয়েন। পেরেজকে আপনি যদি চিনতে না পারেন তাহলে আপনি ভুল করবেন। আবার পেরেজ যদি কোচকে মানে সঠিক গাইড না দেন, একই সাথে যদি তাকে ফ্রিডম না দেয়, তাহলে তিনি কাজ করতে পারবেন না। হোসে মরিনহো ঠিক এই জায়গাটা হাত দিয়েছেন, ড্রেসিং রুমের পূর্ণ কন্ট্রোল আমাকে দিতে হবে, আমি কোনো ব্যক্তির সঙ্গে কথা বলবো না, আমি সরাসরি কথা বলবো পেরেজের সঙ্গে বা রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের সাথে। সেই ম্যানেজমেন্ট হবে একমাত্র পেরেজ, আদারওয়াইজ আই এম নট অ্যাকসেপ্ট ইউর অফার। এই যে ব্যাপারগুলো, এইটা খুব ভালো করে মনে রাখতে হবে। হোসে মরিনহো আরও একটা জায়গা খুব ভালো করে পরিষ্কার করেছেন যে আমি মেডিকেল স্টাফ পরিবর্তন করতে চাই, আমার যে স্টাফ আছে আমি তাদেরকে নিয়ে আমি রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে চাই। এইটা কতটা বাস্তবসম্মত আপনি দেখেন। রিয়াল মাদ্রিদে এখন এই মুহূর্তে সব থেকে বেশি সমস্যা হলো ফিটনেসগত ইস্যু, যে প্রতিটা সিজনে বড় বড় অ্যাক্সিডেন্ট আছে এবং প্রতিটা সিজনে বড় বড় খেলোয়াড়রা কেউ না কেউ দীর্ঘ সময়ের জন্য চলে যাচ্ছে। আপনি একটু হিসাবটা মিলাই দেখেন, আপনি পেরে যাবেন বা বুঝে যাবেন। এই যে মানে পয়েন্ট আউটগুলো, এই পয়েন্ট আউটগুলোকে আসলে অযৌক্তিক। আপনি যদি ড্রেসিং রুমের ফ্রিডম না দেন, আপনি যদি প্লেয়ারদেরকে যদি কোচের উপরে প্রাধান্য দেন, তাহলে ঘটনাটা কি ঘটবে? জাভি আলোনসোর সাথে যেই চিত্রটা ঘটেছে সেইটা আবার মরিনহোর সাথে ঘটবে। মরিনহোর সাথে তো ভাই এই মানে কচলাকচলিতে কোনোদিন আপনি পেরে উঠবেন না। আমরা জানি সে অ্যারোগেন্ট, আমরা জানি সে ঘাটতারা, সে ঘাউড়া, সবই জানি, কিন্তু তাকে যদি ফ্রিডম না দেওয়া হয়, কোচের উপরে যদি প্লেয়ারদেরকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে এইভাবে ভরাডুবি আসতেই থাকবে, যত স্টার প্লেয়ার থাকুক না কেন। আপনি এইটা মানেন আর না মানেন, এটাই বাস্তবতা, এটাই ফুটবল। একটু উদাহরণ দেই, লুইস এনরিকের পিএসজি যখন নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখকে বিট করে, ঠিক সেই সময় ওসমান ডেম্বেলে একটা কথা বলেছিলেন। তিনি তার উত্তরটা হলো এরকম যে আমি যদি না দৌড়াই কোচ আমাকে বেঞ্চে বসায় দেবে। এই যে বেঞ্চে বসায় দেওয়ার ভয় তার মধ্যে আছে, বিধায় তাকে পারফর্ম করতে হয়। তিনি চেহারা দিয়ে দলে টিকে নাই, তিনি পারফর্ম দিয়ে টিকে আছেন। সেকেন্ড লেগে কাভারাৎসকেলিয়া আবার একই কথা বলেছেন, আমরা যদি না দৌড়াই মানে লুইস এনরিকে আমাদেরকে বেঞ্চে বসিয়ে দেবে। এর মানে ফ্রন্ট লাইনের দুজন সেরা স্টার যখন এই কথা বলে, আপনি চিন্তা করে দেখেন তো মানে স্কোয়াডে এমন কোনো ব্যক্তি আছে কিনা যে এই রুলসটা ফলো করতে পারবে না, বা তার ভেতর ওই ভয়টা নাই যে কোচ যে কোনো মুহূর্তে বসিয়ে দিতে পারে। একই চিত্র আপনি যখন রিয়াল মাদ্রিদের দিকে দেখবেন বা মেলাতে যাবেন, তখন আপনি আকাশ পাতাল একটা তফাৎ দেখতে পাবেন। আপনি প্রাথমিক অবস্থায় এই তফাৎটা মেনে নিতে পারবেন না, যখন প্রমাণ দেওয়া হবে তখন আপনি খুব ভালো করে মেনে নেবেন বা বুঝতে পারবেন। জাভি আলোনসো ভিনিসিয়াসকে যখন সাবস্টিটিউট করে সেই সময় তার রিয়াকশনটা কেমন ছিল। আবার এই চিত্রটা আপনি একটু পিএসজির সাথে মেলান, বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেকেন্ড লেগে ওসমান ডেম্বেলকে নামিয়ে নিয়ে যখন ডিফেন্স এবং মিডফিল্ডের দিকে যখন বেশি নজর দেওয়া হলো যে আমাদের এখন ডিফেন্ড করার সময়, সেই সময় ওসমান ডেম্বেলের রিয়াকশনটা কেমন ছিল। তার মানে বোঝা যায় যে আপনি যখন কোচের থেকে প্লেয়ারদেরকে বেশি প্রাধান্য দেবেন, প্লেয়ারদের ব্র্যান্ড ভ্যালুকে বেশি প্রাধান্য দেবেন, তখন একটা সিস্টেম তৈরি হবে না। আপনি আপনার বেতন অবকাঠামো ঠিক রাখতে পারেন, আপনি স্টার প্লেয়ারদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন, সবই ঠিক আছে, কিন্তু কোচের উপরে যদি প্লেয়ারদেরকে প্রাধান্য দেন, তাহলে সে যেই হোক না কেন, এমবাপে, ভিনিসিয়াস বা লিওনেল মেসিকেও যদি আপনি এটাই না আনেন, তখন আপনি বিপদে পড়ে যাবেন। আপনার একটা স্ট্রাকচার তৈরি হবে না। স্ট্রাকচার তৈরির জন্য সবার আগে হোসে মরিনহোর যেই প্রত্যাশাগুলো আছে, এই প্রত্যাশাগুলো শুধু তাকে না প্রত্যেকেই দেওয়া উচিত। তা না হলে এই সমস্যাগুলোর সমাধান আদৌ হবে কিনা সন্দেহ রয়েছে। লুইস এনরিকে হচ্ছে তার চাক্ষুষ প্রমাণ। রিয়াল মাদ্রিদের এখান থেকেই শিক্ষা নেওয়া উচিত। দিনের পর দিন, বছরের পর বছর তাদেরকে ডোমিনেট করা সেই পিএসজি এখন রিয়াল মাদ্রিদকে জানান দিচ্ছে, তোমরা পরপর 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারো। আমরাও একটা জিতেছি, আর একটা ডিফেন্ড করার জন্য মোটামুটি এসে গেছি, ফাইনালে অবস্থান করছি। যদি আমরা এটা জিতে যাই, তাহলে আমরাও তোমাদের ওই রেকর্ডে ভাগ বসানোর জন্য মোটামুটি পরবর্তী সিজনে আবারও নিজেদেরকে প্রস্তুত করব। পিএসজির এই মুহূর্তে যে ব্যালেন্স, ওই ব্যালেন্স নিয়ে পরবর্তীতে রিয়াল মাদ্রিদকে কতটা শাসন করবে সেটা সময় বলে দেবে। কিন্তু রিয়ালের এই মুহূর্তে যেই অভ্যন্তরীণ ক্যাচাল, এই ক্যাচালগুলো যদি আপনি সমাধান করতে না পারেন, তাহলে আপনি সহজে ভালো ফলাফল প্রত্যাশা করতে পারেন না, আপনার সামনে আসবেও না। কি মনে করেন কোচ
পরিবর্তন করলে রিয়াল মাদ্রিদের সব কিছু পরিবর্তন হয়ে যাবে। এই যে রিয়াল ড্রেসিং রুমের মধ্যে রিয়াল মাদ্রিদে একজন লিডার না থাকার কারণে, প্লেয়ারদেরকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে একটার পর একটা ক্যাচাল দেখছেন না? আপনারা অলরেডি জেনে গেছেন রুডিগারের সাথে আলভারো ক্যারেরাজের একটা ক্যাচাল হয়ে গেছে এবং সেটা সমাধান হয়েছে। তারপরে আবার রিয়াল মাদ্রিদের কিছু খেলোয়াড় আরবালোর সাথে কথা বলেন না, তার মধ্যে ডানি সেবাওস একজন অন্যতম। আবার দেখেন যে মানে গতকালকে যে বিষয়টা আবারও মিডিয়া ফ্ল্যাশ আউট হলো, আর্লিয়ান চুয়ামেনি এবং ফেদে ভালভার্দের মধ্যে হাতাহাতির পর্যায়ে ঢুকে গেছে। এই যে একটার পর একটা অধপতন, একটার পর একটা মারামারি ক্যাচাল, এই জিনিসগুলো কি ভালো বার্তা রিয়াল মাদ্রিদের জন্য? রিয়াল মাদ্রিদকে রয়্যাল মাদ্রিদ বলা হয় কি এইগুলোর কারণে? ম্যানেজমেন্ট যেই ভুলগুলো দিনের পর দিন করে আসছে, এই সমস্যাগুলো একদিনে তৈরি হয় নাই, এই সমস্যাগুলো দিনে 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 ধাপে ধাপে তৈরি হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র প্লেয়ারদেরকে প্রাধান্য দেওয়ার কারণে রিয়াল মাদ্রিদ ভুগতেছে এবং কোচের চিন্তাশীল অনুযায়ী বা কোচের চিন্তাভাবনা অনুযায়ী প্লেয়ার সাইনিং না করা থেকে নিয়ে শুরু করে নিজেদের ব্যবসায়িক পলিসি মেনটেন করতে গিয়ে এই দলটার একেবারে হজবরলা পরিস্থিতি। যদি কার্লো আনচেলত্তির মতন একজন কোচ আপনি প্রত্যাশা করেন, আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ড্রেসিং রুমের পরিবেশ যদি ঠিক করতে না পারে, তাহলে সোজা কথা আপনি মনে রাখেন যে এই দলটা থেকে আপনি ভালো কিছু প্রত্যাশা করতে পারেন না। রিয়াল মাদ্রিদকে যদি আপনার আনতে হয়, তাহলে হোসে মরিনহো যেই লকগুলো দিয়েছেন বা যে কারণগুলো দিয়েছেন যে এগুলো মানতে হবে, আমাকে পছন্দ মতন প্লেয়ার দিতে হবে, একই সাথে ড্রেসিং রুমে আই এম দ্য বস, আমার উপরে আর কেউ থাকতে পারবে না এবং আমি যখন কথা বলবো সরাসরি কথা বলবো, আমি মিডিয়াতে কথা বলবো না, আমার একজন মুখপত্র দরকার হতে পারে বা একজন অ্যাসিস্ট্যান্ট কোচ হতে পারে যে কিনা এই সব মানে মিডিয়ার বাইরের সেক্টরটা সে ট্যাকেল করতে পারে, কথা বলতে পারে। এই যে প্রত্যেকটা চাওয়া ভ্যালিড। প্রশ্ন হলো রিয়াল মাদ্রিদ হোসে মরিনহোর এই প্রস্তাব রাখবে কিনা। যদি না রাখে তাহলে প্রস্তুতি নেন আবারও সেই ভরাডুবি দেখার জন্য। এবং যদি কেউ মনে করে থাকেন যে রিয়াল মাদ্রিদ একজন কোচ পরিবর্তন করলেই সব কিছু ঠিক হয়ে যাবে, কিলিয়ান এমবাপে বের হয়ে গেলে ভিনিসিয়াস একদম পুরোপুরি ক্লাবের আমূল পরিবর্তন করে দেবে, পারফরমেন্স পরিবর্তন করে দেবে, এই ধরনের চিন্তা ভাবনা থেকে দয়া করে বিরত থাকার জন্য অনুরোধ রইল। এই পুরোটা বিষয় আমি আপনাদের সামনে একেবারে খুলে পার্ট বাই পার্ট আলোচনা করার চেষ্টা করেছি। এরপরেও যদি না বোঝেন, তাহলে কে বোঝেন নাই, কি বোঝেন নাই সেটা আমাকে লিখবেন, আমি চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার। আমি আপনার মতামতের অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।